ঢাকায় কম বেশি প্রতিদিন ৭,০০০ টন আবর্জনা জমা হয়। ৭,০০০ টন। আচ্ছা, এবং আপনি যদি বাংলাদেশের কম বেশি, আমি কালকে দেখে একটা জিনিস ভালো লেগেছে, কম বেশি সিলেট শহরটা যদিও পপুলেশন কম, তারপরে সিলেট শহরটা আমার কাছে রাতে যতটুকু দেখেছি অনেক পরিষ্কার মনে হয়েছে। আবর্জনার পরিমাণ যত্রতত্র সেভাবে নেই, অনেক পরিষ্কার, কোয়াইট ক্লিন মনে হয়েছে। তারপরেও তো ঢাকা শহর যদি আমরা দেখি, আমরা দেখবো যত্রতত্র ময়লা পড়ে আছে ঢাকা শহরে। এবং এই ময়লাগুলোর সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে যত্রতত্র পড়ে এই ময়লাগুলো থেকে আস্তে আস্তে জীবাণু বের হচ্ছে। এই জীবাণুগুলো বাতাসে মিশছে, ওই বাতাসটা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করছি। এখানে মেডিকেল স্টুডেন্ট যারা আছেন, আপনাদের পরিষ্কার ধারণা আছে, এই জীবাণুগুলো যেতে যেতে একসময় এমন হয় আমাদের নিজস্ব যে ইমিউন ক্যাপাসিটি আছে, সেই শরীরে যে রোগ প্রতিরোধক শক্তি আছে, সেটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে আল্লাহ মাফ করুক, বাট এমনও হতে পারে যে দেখা যাবে হয়তো 10, 15, 20 বছর পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এরকম পরিস্থিতি হতে পারে। আচ্ছা, তো প্রথমত আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে যে কি করলে আবর্জনা অর্থাৎ ময়লা কম করাটাই আমাদেরকে শেখাতে হবে, যে কোন কাজটা করলে ময়লাটা কম। ময়লা তো হবেই, কিছু তো ময়লা হবেই অবশ্যই, কিন্তু কি করলে আবর্জনা কম হবে, এই বিষয়টি, এই সেন্সটি প্রথমে মানুষকে শেখাতে হবে। আচ্ছা, এর বাইরে আপনার আমাদেরকে যারা এই দায়িত্বটা যাদের পরিষ্কার রাখা, তাদেরকেও আমাদের সচেতন করতে হবে এবং অবশ্যই তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। কিভাবে তাদেরকে সহযোগিতা করলে তারা তাদের কাজটা বেটার করতে পারবে, পরিষ্কার করতে পারবে। তৃতীয় একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে আমাদেরকে এটার সাথে গণতন্ত্রের ব্যবস্থাটা রিলেটেড, ডেমোক্রেসির বিষয়টা কিন্তু, এই যে ময়লার যে প্রশ্নটা, সে ডেমোক্রেসির ব্যাপারটা রিলেটেড। কিভাবে রিলেটেড? আপনি যদি সত্যিকার ভাবে আপনার শহরের ওয়ার্ড কাউন্সিলর যে হয় বা মেয়র যে হয়, অথবা আপনার ইউনিয়ন পরিষদের যে মেম্বার হয় অথবা চেয়ারম্যান হয়, আপনি যদি ধীরে ধীরে গণতন্ত্র প্র্যাকটিস করার মাধ্যমে সত্যিকার ভোটের মাধ্যমে যদি আপনি এই ব্যক্তিগুলোকে নির্বাচিত করতে পারেন, তখন তাদেরকে গিয়ে আপনি বলতে পারবেন যে এই ময়লাগুলা কেন পরিষ্কার হচ্ছে না, কারণ আপনার কথা তখন মূল্য আছে। সো গণতন্ত্র কিভাবে এখানে আমাদেরকে সাহায্য করতে পারে, এটাও কিন্তু একটা বিষয় আছে, যে আমাদেরকে আমাদের শহর পরিষ্কার রাখার জন্য, সামগ্রিকভাবে সমগ্র দেশ পরিষ্কার রাখার জন্য গণতন্ত্র ডাজ ম্যাটার, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল গণতন্ত্র। আচ্ছা, এবার আসুন আমাদের একটা চিন্তা ভাবনার কথা শেয়ার করি। পরিষ্কার করানো, পরিষ্কার রাখা, মানুষকে অ্যাওয়্যার করা, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবে বিভিন্ন পর্যায়ের, তাদের মাধ্যমে তাদের দায়িত্ববোধটাকে বাড়ানো, কাজ করা, এটা যেমন আছে। দেখুন, এই মুহূর্তে এই যে ইলেকট্রিসিটি যে বাতিটা জ্বলছে, এই বাতিটা জ্বালানোর জন্য আপনার যে পাওয়ার স্টেশনটা কাজ করছে, এই পাওয়ার স্টেশনের জন্য দরকার আইদার গ্যাস, ন্যাচারাল গ্যাস, অথবা ফার্নেস অয়েল, অথবা কোল। নর্মালি বাংলাদেশে এই তিনটা দিয়েই মোটামুটিভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি, প্রাইমারি আলোচনা করেছি আমরা, তারা মোটামুটিভাবে এক্সপার্ট, সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে। আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে, আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে, যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা, অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা, অর্থাৎ এই জন্য বললাম যে এখন যেভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে, আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে, গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে, অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হচ্ছে, অথবা ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে। তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে, গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনো আছে গ্যাস, সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু কোল বা ফার্নেস অয়েল এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে। কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে, এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারি, তাহলে এটার এই বিদ্যুৎ উৎপাদনের র মেটেরিয়ালটা কি হচ্ছে? ময়লা, আবর্জনা। এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলো কিনে নিবে, তারা তো টাকা দিয়ে কিনছে, ডলার দিয়ে কিনছে না। সো দ্যাট আমরা ওইখানে কিছু হলেও আমাদের ডলার আমরা সেভ করতে, বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি। আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি। এটার মধ্যে আরেকটা আপনার এনভায়রনমেন্টের বিষয় আরেকটা বলি, আরো সংক্ষেপে দুটো বলবো। এনভায়রনমেন্টের আরেকটি বিষয় আছে, আপনি হয়তো কাকের শব্দে আপনার ঘুম ভাঙতো আগে, এখন কাকের শব্দে ভাঙে না। ঢাকা শহরে যারা বসবাস করেন বা চট্টগ্রাম শহরে কম বেশি বা শহরগুলোতে, প্রায় আমরা একটা নিউজ দেখি যে
বিশেষ করে ঢাকা শহরে আমরা দেখি নিউজ একটা আসে যে অনেকের বিভিন্ন রকম শ্বাস ব্রিদিং এর রোগ হয়, শ্বাস প্রশ্বাসের রোগ হয় অনেকের, অ্যাজমা থেকে আরম্ভ করে বিভিন্ন, এটা পলিউশনের জন্য হচ্ছে। আমাদের যতটুকু আমরা জানি একটা দেশের সমগ্র দেশের আয়তনের অন্তত স্বাভাবিক দেশ যেটা মরুভূমি বলছি না আমি, স্বাভাবিক দেশ যেখানে গাছপালা সবকিছু থাকবে, মোটামুটি 25% বনভূমি থাকতে হবে মিনিমাম। সেক্ষেত্রে আমাদের খুব সম্ভব বোধ এখন 12-13% মতন বনভূমি আছে, অর্থাৎ আমাদের প্রয়োজনের যেটা মিনিমাম সেটাও আমাদের কাছে নেই। কাজে আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা প্রতি বছর আগামী 5 বছর পর্যন্ত যদি ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হই, তাহলে 5 বছরে প্রতি বছর 5 কোটি করে চেষ্টা করব, 4 থেকে 5 কোটি করে গাছ লাগাতে, বৃক্ষ রোপণ করতে আমরা চেষ্টা করব এনভায়রনমেন্টটাকে পিউরিফাই করার জন্য। এখন আপনারা বলতে পারেন আপনি এত গাছ কোথা থেকে লাগাবেন, এত গাছ কিভাবে আপনি পাবেন? আমাদের 465টা যে উপজেলা আছে, প্রত্যেক উপজেলা একটা করে সরকারি নার্সারি আছে। এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি 20 থেকে 25,000 চারা বানাতে পারে তারা বছরে। আপনি যদি পরিকল্পনা গ্রহণ করেন প্রপারলি, আপনি ওটাকে পোস্ট করলে ওটাকে আপনি 40,000 পর্যন্ত নিতে পারবেন। এর বাইরে আরও সারা দেশে প্রাইভেট সেক্টরের নার্সারি যেগুলো আছে, যারা গাছের চারা গাছ টাছ তৈরি করে, আরও যেগুলো আছে, সব মিলিয়ে প্রায় লক্ষাধিকের মতন নার্সারি সারা দেশে আছে। আমরা যদি যেই সময়টা গাছ লাগানোর সময় কোনটা আপনার ধারণা আছে বলুন তো, কোন সিজনে গাছ লাগায়? রাইট, ইয়ার বর্ষাকালে। কৃষির স্টুডেন্ট তো বলতেই পারবে, বর্ষাকালে গাছ লাগায়। তাহলে বর্ষাকালটা যদি আমরা 3 মাস ধরি, তাহলে পরবর্তী 8 বা 9 মাস যেটা টাইম থাকবে, সেই সময়টা আমরা চারাগুলা তৈরি করব। এবং আমরা যদি সেই চারাগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, সঠিকভাবে প্ল্যানিং নিতে পারি, আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে এই কাজটা, এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল ইনশাল্লাহ করতে পারবো। এটার মাধ্যমে আমরা আমাদের পরিবেশটাকেও দূষণ মুক্ত আমরা করতে পারবো পরিবেশটাকে ধীরে ধীরে। শুধু কাক না, তখন আরো পাখি আসবে। গাছ যখন হবে তখন আরো পাখি আসবে কাকের সাথে, এবং নিঃসন্দেহে আপনি তখন কাকের আওয়াজ অনেক বেশি পাবেন।